Hello and welcome to Pathsala, a house of learning. Learn today and live tomorrow. তো আজকে আমরা একটা নতুন এপিসোড শুরু করছি যার নাম হচ্ছে ভারত ভ্রমণ। তো এই ভারত ভ্রমণ এপিসোডটা আমাদের 3টে ক্লাসে আমরা কমপ্লিট করব। তো এই এপিসোডটা কারা দেখবে? এটা সবাই দেখবে। কি বললাম? এটা সবাই দেখবে। কেন বললাম? কারণ যারা স্টুডেন্টস আছো তাদের জন্য তো ইম্পর্টেন্ট ভারত সম্বন্ধে জানা। সঙ্গে সঙ্গে যে কোনো ভারতের সচেতন নাগরিকের জন্য এটা জানা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের দেশে থাকছি তো আমাদের দেশ সম্বন্ধে অবশ্যই আমাদেরকে জানতে হবে। তো এই জন্য আমি বলছি যে এটা সবাই দেখবে। এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমরা এই ভারত ভ্রমণ যে এপিসোড শুরু করছি সেটার আজকে আমাদের প্রথম ক্লাস। তো আমরা এখানে অনেকগুলো টপিক কিন্তু আলোচনা করব, যার মধ্যে হচ্ছে ভারতের ইতিহাস, ভারতের ভূগোল, ভারতের সংস্কৃতি, ভারতের স্থাপত্য, ভারতের সংবিধান, অর্থনীতি, জলবায়ু, সমস্ত কিছুই আমরা এখানে আলোচনা করব। তো আজকের আমাদের এই প্রথম ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ভারতের ইতিহাস না, আমরা আজকে আলোচনা করব ভারতের ভূগোল। আমি মনে করি যে যে কোনো দেশকে আগে জানতে গেলে তার ইতিহাসের থেকেও আগে ভূগোলটা জানা বেশি জরুরি। আগে তুমি যদি তাকে ভালো করে নাই চেনো তাহলে তার বিষয়ে আগে ইতিহাস জেনে কি করবে? আমার মনে আমার মনে হয় যে আগে চেনা বেশি প্রয়োজন, তারপরে ইতিহাস। ঠিক আছে, সেই জন্য আমরা আগে ভারতের ভূগোলটা পড়বো। আচ্ছা, কে কে আছো একবার কমেন্ট করো, আর বাকি যারা এখনো জয়েন হওনি তাদেরকে জয়েন হতে বলো। তো চলো আমরা শুরু করছি ভারতের ভূগোল। তো এখানে আমরা কি কি পড়বো? এখানে যে চারটে লেখা আছে এর বাইরেও আমরা পড়বো ভারতের অবস্থান, ভারতের সীমানা, ভারতের রাজ্য, ভারতের ভৌগোলিক বৈশিষ্ট্য। ঠিক আছে? সবাই জয়েন হও এবং নিজের নিজের নাম কমেন্ট করো, নিচে নাম কমেন্ট করো। এবার আমরা শুরু করছি। তো আমি দেখো এখানে একটা প্রথমে ছবি দেখেছি। এটা কিসের ছবি? তোমরা প্রত্যেকেই জানো এটা হচ্ছে ভারতের ম্যাপ। আচ্ছা, অনেকে দেখবে যে যখনই ভারতের ম্যাপ আঁকতে বলা হয় তখন ভারতের শুধু মূল ভূখণ্ডটির ছবি আঁকে, অর্থাৎ এই জায়গাটার ছবি কিন্তু আঁকে। ঠিক আছে? বাকি আমরা যদি বলা হয় যে ভারতের ম্যাপ আঁকো তো বেশিরভাগ জনই দেখবে ভারতের মূল ভূখণ্ড, অর্থাৎ আমি যেটা আঁকছি লাল লাল বর্ডার দিয়ে, এইটাই কিন্তু দেখবো এঁকে ফেলবে। ঠিক আছে? কিন্তু এটাই কিন্তু শুধু ভারত নয়। ভারতকে যদি আমরা গোটাই বলতে যাই তাহলে দেখো এখানে তোমরা ছোট ছোট একটা জিনিস দেখতে পাচ্ছ, আর এইদিকেও কিন্তু ছোট ছোট দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে আন্দামান নিকোবর এবং এটা হচ্ছে তোমাদের লক্ষদ্বীপ। এটা হলো লক্ষদ্বীপ এবং এটা হচ্ছে তোমাদের আন্দামান নিকোবর। ঠিক আছে? আন্দামান নিকোবর। তো এই দুটো কিন্তু ভারতের অংশ, এটা কিন্তু আমাদের মনে রাখতে অবশ্যই হবে। ঠিক আছে? এবার আমি প্রথমে ভারতের অবস্থানটা দেখব। এটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ। ঠিক আছে? ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে ভারত কোথায় আছে? তো আমি যদি ওয়ার্ল্ড ম্যাপকে ভাগ করে এভাবে মাঝ বরাবর এদিকে একবার ভাগ করলাম, তো এই দিকটা সবসময় মনে রাখবে বাঁ দিকে হয় পশ্চিম দিক, আর ডান দিকে হয় পূর্ব দিক। ঠিক আছে? আবার আমি যদি এই বরাবর ভাগ করি অনুভূমিক ভাবে, তাহলে উপরের দিকটা হয় সবসময় মনে রাখবে উত্তর দিক, আর নিচের দিকটা হয় তোমাদের দক্ষিণ দিক। এবার এইভাবে কিন্তু আমাদের একটা কাল্পনিক রেখা দিয়ে ভাগ করা আছে। তো যারা বড় ক্লাসের আছো তারা তো জানবে, যারা ছোট বাচ্চারা আছো তারা এখনো হয়তো জানো না। তো এই যে মাঝ বরাবর আমি অনুভূমিক ভাবে যেটা ভাগ করেছি, এটা আমি আর একটা অন্য কালার দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এই যে সবুজ কালার দিয়ে যেটা ভাগ করলাম, এই ভাগটা হচ্ছে তোমাদের এই রেখা, একটা কাল্পনিক রেখা আছে, এটাকে বলা হয় নিরক্ষ রেখা। ঠিক আছে?
আর আমি এই যে লাল রেখা দিয়ে উপর নিচে ভাগ করেছি, এই উপর নিচে এই লাল রেখা দিয়ে যে ভাগ করা হয়েছে এটাকে বলা হয়, এই রেখাটাকে বলা হয় মূল মধ্য রেখা। তো এটা কি করেছে, পৃথিবীকে আর কি 4টি ভাগে ভাগ করেছি যাতে আমরা অবস্থানটা খুব সহজে বুঝতে পারি। ঠিক আছে, বেশ। এবার এখানে দেখো ভারত কিন্তু তোমাদের আছে, দেখো উত্তর দিকে আছে, এই রেখার উপর দিকে মানে উত্তর দিকে, এবং এই রেখার এই মূলমধ্য রেখার পূর্ব দিকে। তো ভারত উত্তর পূর্ব গোলার্ধতে অবস্থিত। ঠিক আছে, আমরা এখানে ম্যাপটাই ভালো করে দেখবো। এখানে ম্যাপটা ঠিক নেই অ্যাকচুয়ালি, কারণ এখানে ভারত কিন্তু এতটা নিচে আসবে না, ভারত সবসময় এই নিরক্ষরেখার উপরেই থাকবে। এই ম্যাপটাই দেখো, এই ম্যাপটাতে দেখো, এই দেখো এই যে মাঝ বরাবর একটা দাগ টানা হয়েছে, আর এখানে উপর নিচে একটা দাগ টানা হয়েছে। উপর নিচের দাগটাকে বলা হয় মূল মধ্যরেখা, এবং মাঝ বরাবর যে দাগ টানা হয়েছে অনুভূমিক ভাবে সেটা হচ্ছে নিরক্ষরেখা। তো ভারত কোথায় আছে, উত্তর পূর্ব গোলার্ধে, এটা মনে রাখতে হবে। তো ভারতের অবস্থান তোমরা দেখতে পাচ্ছ, এই যে পুরো এটা হচ্ছে এশিয়া। আমি এই লাল দাগ দিয়ে দিচ্ছি, 1 মিনিট। এই লাল দাগ দিয়ে যে যতটুকু ঘিরে দিলাম তোমাদের, এগুলো কিন্তু এশিয়ার মধ্যে পড়ছে। এশিয়াতে আমাদের, এশিয়া মহাদেশে আমাদের ভারতবর্ষ অবস্থিত। তাহলে ভারতবর্ষের অবস্থান তোমরা এখন অব্দি কিন্তু বুঝতে পেরে গেছো। বাকি মাত্র 5 জনকে আমি দেখতে পাচ্ছি, বাকি সবাইকে জয়েন হতে বলো। দেখো এবার, তো আমি বললাম যে ভারতের অবস্থান যদি বলতে যাই, তো এক কথায় বলতে পারো যে উত্তর পূর্ব গোলার্ধে আমাদের ভারতবর্ষ অবস্থিত। ভারতের আয়তন তোমাদের অতটা মনে রাখার এখন দরকার নেই, তবু আমি লিখে দিয়েছি 32,87,700 বর্গ কিলোমিটার হচ্ছে ভারতের আয়তন। আয়তনে ভারত মানে আকারে তোমার বিশ্বে হচ্ছে সপ্তম বৃহত্তম দেশ। ঠিক আছে, তাহলে এগুলো মোটামুটি একবার দেখে নেবে। এবার ভারতের অবস্থান নিয়ে তোমাদের বিষ্ণু পুরাণে, বিষ্ণু পুরাণ, বিষ্ণু পুরাণে একটা শ্লোক আছে। কি শ্লোকটা, শ্লোকটা আমি এখানে লিখেছি দেখো, শ্লোকটা আমি এখানে লিখে দিয়েছি। কি বলছে দেখো, উত্তর ইয়াত সমুদ্রস্য হিমাদ্রশ্চ দক্ষিণম বর্ষতদ ভারত নাম ভারতী ইয়াত্র সন্ততি। কি বললো, উত্তর ইয়াত সমুদ্রস্য হিমাদ্রশ্চ দক্ষিণম বর্ষতদ ভারত নাম ভারতী ইয়াত্র সন্ততি। তো তোমার এটার মানেটা কি, অর্থটা দেখো। এর অর্থ হচ্ছে মহাসাগরের উত্তরে এবং হিমালয়ের দক্ষিণে অবস্থিত ভূখণ্ডটির নাম হচ্ছে ভারত। তো বিষ্ণু পুরাণে এই যে তোমার শ্লোকটা আছে, এটার মাধ্যমে ভারতের অবস্থানকে বোঝাতে চেয়েছে। তো কি বলছে অর্থ দেখো, বাংলায় আমি বলছি, মহাসাগরের উত্তরে এবং, হ্যাঁ, এবং হিমালয়ের দক্ষিণে অবস্থিত ভূখণ্ডটির নাম হচ্ছে ভারত। এর সকল অধিবাসী ভারতীয় বা ভারতী নামে পরিচিত, কারণ তারা ভরত বংশের উত্তরসূরি। এই ভরত বংশ আমরা পরের দিন পড়বো, যখন ভারতের ইতিহাস পড়বো তখন কিন্তু এটা পড়বো। ঠিক আছে, এবার আমরা চলে আসবো ভারতের সীমানা। তো ভারতের সীমানার কথা যদি আমি বলতে চাই, তাহলে উত্তর দক্ষিণে ভারত, উত্তর দক্ষিণে তোমার 3,214 কিমি, এবং পূর্ব পশ্চিমে 2,933 কিমি পর্যন্ত বিস্তৃত। এতটুকু ছড়িয়ে আছে। ঠিক আছে, এবার আমি যদি বলি ভারতের প্রতিবেশী দেশ, মানে ভারতের আশেপাশে কোন কোন দেশগুলি আছে, তাহলে দেখো কি কি আছে। তো ভারতের আশেপাশে যে দেশগুলি আছে, তো পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, মায়ানমার এবং বাংলাদেশ। এই 7টি তোমাদের হচ্ছে ইনল্যান্ড। ঠিক আছে, ইনল্যান্ড বর্ডার শেয়ার যারা করে, মানে স্থলভাগে, স্থলভাগে তোমার সীমানা শেয়ার করে। ঠিক আছে, স্থলভাগ। এবার যদি আমি জলভাগকে ইনক্লুড করি, তাহলে কিন্তু আরো দুটি হয়ে যাবে তোমাদের, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। সেই ক্ষেত্রে তোমাদের হয়ে যায় কিন্তু 9টি প্রতিবেশী দেশ। ঠিক আছে, তো আমি এখানে ছবিতে দেখাবো, তোমরা এখানে দেখো।
তো প্রথমে দেখো এইদিকে আমি বর্ডার করছি, এই দেখো পাকিস্তান আছে, পাকিস্তানের সঙ্গে কিন্তু এখানে ভারতবর্ষ তোমাদের বাউন্ডারি শেয়ার করছে। ঠিক আছে, পাকিস্তানের পরে তোমাদের এখানে ছোট্ট করে, এইখানে ছোট্ট করে আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি, এই দেখো এই জায়গাটায় ছোট্ট করে আফগানিস্তানের সঙ্গেও কিন্তু একটু বর্ডার শেয়ার করছে। ঠিক আছে, তারপরে তোমার চলে যাবে এটা পুরোটা একদম চায়না, এখান থেকে হয়ে গেল তোমাদের চায়নার সঙ্গে বর্ডার শেয়ার। আবার চায়নার সঙ্গে এখানেও আছে সিকিমের এই উপরে, তারপরে অরুণাচল প্রদেশের এখানেও চায়নার সঙ্গে বর্ডার শেয়ার করছে। হলো, এবার তাহলে কে কে হলো, তিনজন হলো। এবার এখানে দেখো এখানে নেপালের সঙ্গে বর্ডার শেয়ার করছে, নেপালের সঙ্গে। আবার তারপরে সিকিম পার করে আবার কিন্তু কার সঙ্গে বর্ডার শেয়ার করছে, এখানে কিন্তু ভুটানের সঙ্গে বর্ডার শেয়ার করছে। তারপরে আবার যদি আমি এইদিকে চলে আসি, তোমার মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম এই সাইডে, তাহলে এখানে দেখো মায়ানমারের সঙ্গে কিন্তু বর্ডার শেয়ার করছে। তাহলে দেখো মায়ানমার, তোমাদের চায়না, এখানে 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 তিন জায়গায় চায়না আলাদা আলাদা ভাবে আছে। তো মায়ানমার, চায়না কটা হলো, দুটো, ভুটান তিনটে, নেপাল চারটে, আফগানিস্তান কটা, পাঁচটা, পাকিস্তান ছটা, আর একটা কে বাকি থাকছে, আর একটা সব থেকে বড় যেটা সীমানা ভারত শেয়ার করে, সেটার নাম হচ্ছে তোমাদের তোমাদের পাশেরই দেশ, যার নাম হচ্ছে বাংলাদেশ। এই দেখো এটা হচ্ছে সব থেকে বড় সীমানা ভারতের সঙ্গে কোনো দেশের, ঠিক আছে, প্রতিবেশী দেশে। এবার যদি আমি বলতাম যে বাকি আহ, এগুলো হচ্ছে স্থলভাগে, এবার যদি আমি বলি জলভাগে, তাহলে এই দেখো এখানে শ্রীলঙ্কা আছে, আর এইখানে আছে তোমাদের মালদ্বীপস। ঠিক আছে, তাহলে টোটাল কিন্তু তখন হয়ে যাবে 9টি। এবার হ্যাঁ, এবার এদিকে দেখো জলভাগে, পশ্চিমে আরব সাগর, হ্যাঁ জলভাগ কি কি আছে এবার দেখো, পশ্চিমে আরব সাগর, দক্ষিণে ভারত মহাসাগর, আর পূর্বে বঙ্গোপসাগর। তো তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এটা হচ্ছে তোমাদের পশ্চিম দিক, পশ্চিম দিকে আরব সাগর আছে, অ্যারাবিয়ান সি, আর পূর্ব দিকে আছে বে অফ বেঙ্গল, আর নিচের দিকে দক্ষিণে তোমাদের আছে ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশিয়ান। হলো, উত্তরে হিমালয় পর্বতমালা। তো আমাদের ভারতবর্ষ যে আছে উত্তরে হিমালয় পর্বতমালা, এখানে দেখো বলেছিল যে উত্তর ইয়াত সমুদ্রস্য হিমাদ্রস্য দক্ষিণাম, মানে এখানে বলতে চাইছিল যে ভারতের উত্তর দিকে আছে, আহ, উত্তরে ইয়াত সমুদ্রস্য হিমাদ্রস্য দক্ষিণাম, মহাসাগরের উত্তরে আছে এবং হিমালয়ের দক্ষিণে আছে ভারত। তো দেখো তাহলে তোমাদের এখানে আমি ছবির মাধ্যমে দেখাচ্ছি, দেখো এইখানে তোমাদের হিমালয় পর্বত আছে, আমি ছবিটা এঁকে দেখাই, এই জায়গায় হিমালয় পর্বত আছে, হিমালয় পর্বতমালা। ঠিক আছে, তো বললো যে হিমালয়ের দক্ষিণ দিক, এই দিকটা নিচের দিকটা কি দিক, সবসময় বলেছি দক্ষিণ দিক, তাহলে হিমালয়ের দক্ষিণ দিক এবং সমুদ্রের উত্তর দিকে কি আছে, ভারতবর্ষ। ভারতবর্ষের অবস্থানটাকে এইভাবে কিন্তু বুঝিয়েছিল তোমার এই শ্লোকের মাধ্যমে। এবার আমরা চলে যাব ভারতের রাজ্য ও রাজধানী, তার আগে আর কিছু আছে নাকি দেখে নিই। আচ্ছা, নিচের দিকে এখানে আছে দেখো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারিকা। তো ভারতের যে মূল ভূখণ্ড, যেটা আমরা সাধারণত ছবি আঁকি, তো এখানে হচ্ছে তোমাদের কন্যাকুমারিকা, এটা হচ্ছে তোমাদের দক্ষিণতম বিন্দু মূল ভূখণ্ডের বলছে কিন্তু মনে রাখবে। এবার যদি গোটা ভারতবর্ষের বলে, তাহলে কিন্তু তোমাদের এইখানে দেখো আন্দামান নিকোবর, আমি লাল কালার দিয়ে দেখাচ্ছি, এই আন্দামান নিকোবর এই জায়গাটায় এইখানে আছে তোমাদের ইন্দিরা পয়েন্ট, এইটা হচ্ছে ভারতবর্ষের সমগ্র ভারতের দক্ষিণতম বিন্দু, মনে থাকবে। চলো এবার আমরা চলে আসবো ভারতের রাজ্য এবং রাজধানীতে, তার আগে আমি একবার দেখে নিই যে কে কে জয়েন হয়েছে। বেশ, এবার দেখো ভারতের রাজ্য এবং রাজধানী। তো বর্তমানে যদি আমি কথা বলি, ভারতের রাজ্য
রাজ্য আছে তোমাদের 28টি। ঠিক আছে, ভারতের রাজ্য আছে এখন 28টি। এবং যদি বলি কেন্দ্রশাসিত অঞ্চল, দুভাগে ভাগ করা হয়, একটা রাজ্য আর একটা কেন্দ্রশাসিত অঞ্চল। তো কেন্দ্রশাসিত অঞ্চল তোমাদের আছে, কেন্দ্রশাসিত অঞ্চল তোমাদের আছে 8টি, মনে থাকবে। কেন্দ্রশাসিত অঞ্চল 8 এবং রাজ্য 28। তো কেন্দ্রশাসিত অঞ্চলের ইংরাজি হচ্ছে ইউনিয়ন টেরিটরি। ঠিক আছে, টেরিটরি। ঠিক আছে, আর রাজ্যকে তোমরা জানো ইংরেজিতে বলা হয় স্টেট। তো স্টেটের কথা যদি বলা হয় তাহলে আছে 28 এবং ইউনিয়ন টেরিটরি আছে তোমাদের 8। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা যদি বলি ভারতের রাজধানী কোথায়, তো ভারতের রাজধানী হচ্ছে তোমাদের নিউ দিল্লি। নিউ দিল্লি। দিল্লিতে, দিল্লি একটা পুরো জায়গা। ঠিক আছে, দিল্লি একটা ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত অঞ্চল। তার মধ্যেই নিউ দিল্লি নামে একটা স্টেট বা একটা সিটি আছে, সরি, ডিস্ট্রিক্ট বা সিটি বলতে পারো, ডিস্ট্রিক্ট আছে, যাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট, যাকে বলা হয় তোমাদের নিউ দিল্লি। সেই নিউ দিল্লি হচ্ছে আমাদের জাতীয় রাজধানী। আর পুরো দিল্লিটাকে অবশ্য বলা হয় এনসিটি, অর্থাৎ তোমাদের ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি। আর এই যে একদম যেটা পারফেক্ট জায়গা নিউ দিল্লি, সেটা হচ্ছে এনসিআর, ন্যাশনাল, সরি, নিউ দিল্লি বলা হয়। এবং আরেকটা আছে তোমাদের এনসিআর, দেখবো বলবে এনসিআর। এনসিআর হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল রিজন। আমি এটাকে লিখছি, এটা ফুল ফর্ম হচ্ছে তোমাদের ন্যাশনাল ক্যাপিটাল রিজন। তো এই যে এনসিআর, এটা কিন্তু শুধু দিল্লি নয়, দিল্লির আশেপাশে কিছু জায়গাকে নিয়েও বলা হয় এনসিআর। ঠিক আছে, এবার আমরা চলে যাব বৃহত্তম শহর। তো বৃহত্তম শহরের কথা যদি বলি, তো বৃহত্তম শহর আমাদের ভারতবর্ষে হচ্ছে তোমাদের মুম্বাই, মনে রাখবে। ঠিক আছে, বৃহত্তম শহরের পরে এবার আমরা চলে আসবো ভারতের বৃহত্তম রাজ্য। এবার এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৃহত্তম রাজ্য যদি বলা হয় তোমাদের আকারের ভিত্তিতে, সাইজের ভিত্তিতে, তাহলে তোমাদের হয়ে যাবে কিন্তু রাজস্থান। আর ভারতের ক্ষুদ্রতম রাজ্য আয়তনের ভিত্তিতে হচ্ছে তোমাদের গোয়া। ঠিক আছে, গোয়া হচ্ছে আয়তনের ভিত্তিতে সব থেকে ছোট এবং রাজস্থান হচ্ছে সব থেকে বড়। এবার যদি বলা হয় জনবহুল, সবচেয়ে মানুষ বেশি কোথায় বাস করে, তাহলে সেই রাজ্যটা হয়ে যাবে তোমাদের কিন্তু উত্তরপ্রদেশ। তো মানুষ বাস করার হিসাবে বড় যদি আমি দেখতে যাই, তাহলে হচ্ছে উত্তরপ্রদেশ। এবং সব থেকে কম মানুষ বাস করে তোমাদের হচ্ছে সিকিম। সিকিমে। ঠিক আছে, সিকিম, মনে থাকবে। এবার আমরা চলে আসবো, রাজ্য হয়ে গেল, এবার আমরা চলে আসবো কেন্দ্রশাসিত অঞ্চল। তো বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল সেটা হচ্ছে তোমাদের লাদাখ। আচ্ছা, কেন্দ্রশাসিত অঞ্চল কি কি আছে সেটা আমি একবার তোমাদের বলে দিই। আমি এখানে এই স্লাইডটাই আমি লিখে দিচ্ছি পাশে, কেন্দ্রশাসিত অঞ্চল আমাদের কি কি আছে। 8টা আছে আমি বললাম, তো 8টার নাম আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি। তো তোমাদের হচ্ছে প্রথমে হচ্ছে লাদাখ, এই দেখো উপরের দিকে আছে, দেখতে পাচ্ছ তোমরা, লাদাখ। 2 নম্বরে হচ্ছে তোমাদের জম্মু এবং কাশ্মীর। জম্মু ও কাশ্মীর। 3 নম্বর তোমাদের হচ্ছে চণ্ডীগড়। সবগুলো কিন্তু আমি ম্যাপে দেখাবো, অত চিন্তার কিছু নেই। 4 নম্বর হচ্ছে তোমাদের দিল্লি। 5 নম্বর চলে আসবো আমি দামান অন দিউ, দামান এবং দিউ এবং দাদরা, একসঙ্গে এগুলো, ও নগর হাভেলি। হলো। 6 নম্বরে হচ্ছে তোমাদের পুদুচেরি বা পন্ডিচেরি বলে বাংলাতে। 7 নম্বর হচ্ছে তোমাদের আন্দামান নিকোবর।
আন্দামান নিকোবর এবং তোমাদের 8 নম্বর হচ্ছে তোমাদের লক্ষদ্বীপ। ঠিক আছে, আমি একবার কুইক তোমাদেরকে এই ভারতের ম্যাপে সমস্ত রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিগুলি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখো লাদাখ, এই দেখো উপরের দিকে দেখতে পাচ্ছ, আমি লাল কালার দিয়ে ঘিরে দিলাম, এই দেখো লাদাখ। লাদাখের নিচে এখানে আছে জম্মু কাশ্মীর। ঠিক আছে, তাহলে দুটো হয়ে গেল ইউনিয়ন টেরিটরি। এবার চণ্ডীগড়, চণ্ডীগড় আছে এই দেখো, এইখানে আছে ছোট্ট করে একটা জায়গায় চণ্ডীগড়। ঠিক আছে, হরিয়ানা এবং পাঞ্জাবের মাঝ বরাবর এখানে কোথাও আছে। এবার নেক্সট আমাদের হচ্ছে আহ, দিল্লি। দিল্লি দেখো, দিল্লি এখানে দেখতে পাচ্ছ ছোট্ট করে একটা গোলাপি অংশ আছে নীল কালারের মাঝে, এটা হচ্ছে দিল্লি। আচ্ছা, হরিয়ানার মাঝেই চণ্ডীগড় আছে, চণ্ডীগড় কিন্তু আবার হরিয়ানারও ক্যাপিটাল। এবার চলে আসবো দামান এবং দিউ এবং নাদরা ও নাগার হাভেলি। তো এই দেখো এখানে আছে দামান দিউ, আর এখানে দাদরা ও নাগার হাভেলি এখানে, আর এখানে দামান ও দিউ। তারপর চলে আসবো আমাদের পন্ডিচেরি। তো পন্ডিচেরিতে আছে, পন্ডিচেরি কোথায় আছে? দেখো পন্ডিচেরি আবার ছড়িয়ে ছিটিয়ে আছে, এখানে আছে অন্ধ্রপ্রদেশের পাশে ইয়ানাম, ওটাও পন্ডিচেরি অংশে, এখানে মেন পন্ডিচেরি, এখানে কারাইকাল, আর এখানে আছে মাহে, কেরালার এইদিকে। তো পন্ডিচেরিটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। এখান থেকে কুইজের কোশ্চেন হবে। বেশ, কে কে আসো একবার কমেন্ট করো তো, মাত্র 6 জন দেখছে, বাকি সবাইকে জয়েন জয়েন হতে বলো তাড়াতাড়ি। নেক্সট, তাহলে আমরা দেখলাম লাদাখ, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, দিল্লি, দামান এবং দিউ এবং পন্ডিচেরি। এবার দেখবো আন্দামান ও নিকোবর। আন্দামান নিকোবর তোমাদেরকে প্রথমে বলেছিলাম, এই দেখো আন্দামান নিকোবর দেখে নিলাম, লক্ষদ্বীপ এখানে আছে, এই জায়গাতে আছে লক্ষদ্বীপ। হলো, তো এগুলো হলো আমাদের ইউনিয়ন টেরিটরি। এবার যদি রাজ্য দেখতে চাও, তো রাজ্য তোমাদের লেখা আছে, আমি পিপিটিটা দিয়ে দেবো পিডিএফ আকারে, তখন তোমরা দেখে নেবে। ঠিক আছে, আর আমি বলতে পারছি না তো। এবার নেক্সট আমরা যেগুলো দেখছিলাম, তো বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল তোমরা দেখলে লাদাখ উপরের দিকে আছে, এবং ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপ একদম ভারতের দক্ষিণ দিকে আছে, নিচের দিকে আছে। এবার সবচেয়ে জনবহুল যদি বলা হয় কোথায় মানুষ বেশি বাস করে, তো সেটা হচ্ছে কিন্তু দিল্লি। ঠিক আছে, দিল্লি ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি। এবং সব থেকে জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লক্ষদ্বীপ। লক্ষদ্বীপই হচ্ছে তোমাদের ক্ষুদ্রতম সাইজের অনুসারেও, আবার অ্যাজ পার জনসংখ্যা সেটাতেও কিন্তু ক্ষুদ্রতম। নেক্সট আমরা চলে যাব ভাষা, ভারতবর্ষের ভাষা নিয়ে এবার আমরা পড়বো। দেখো, আমি যদি ভাষার কথা বলি, তো ভারতবর্ষের সংবিধানে স্বীকৃত সংবিধান, সংবিধানও আমরা পড়বো পরের দিন। সংবিধান স্বীকৃত ভাষা মোট 22টি আছে। কটি ভাষা আছে সংবিধান স্বীকৃত? 22টি ভাষা কিন্তু আছে। ঠিক আছে, এবার এখানে কি কি সেগুলো লেখা আছে অতটাও ইম্পর্টেন্ট নাই, তোমরা একবার দেখতে চাইলে দেখে নেবে, আমি পিডিএফ দিব তখন দেখে নেবে। হিন্দি, বাংলা, তেলুগু, মারাঠি, তামিল এগুলো আছে। ঠিক আছে, এবার ভারতের সংযোগকারী ভাষা বা কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ যদি বলা হয়, তাহলে সেটা হচ্ছে তোমাদের ইংরেজি। এটা হচ্ছে তোমাদের ভারতের সংযোগকারী ভাষা। কেউ কেউ বলবে যে ভারতের রাষ্ট্রভাষা হচ্ছে হিন্দি, কিন্তু এটা হচ্ছে পুরোপুরি ভুল। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে 1956 সালে ভারতের রাজ্য ভাগ করার প্রধান ভিত্তি ছিল ভাষা। প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য হচ্ছে, ক্লাস করা যাবে। দেখো, আমরা যেটা পড়ছিলাম, তো বারবার কারেন্টের জন্য ডিস্টার্ব হচ্ছে, তো আমি আবার ভাষাটা আবার বলে দিচ্ছি। তো আমরা দেখলাম যে সাংবিধানিক ভাষা, সংবিধানের স্বীকৃত ভাষা মোট হচ্ছে 22টি, এবং ভারতের সংযোগকারী ভাষা হচ্ছে ইংরেজি। এরপর দেখলাম যে ভাষার ভিত্তিতে প্রথম, যেটা আমরা বলছিলাম, আরেকবার আমি বলে দিচ্ছি, ভাষার ভিত্তিতে যে প্রথম আমাদের রাজ্য গঠিত হয় তার নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। মনে রাখবে কবে গঠিত হয়? 1 অক্টোবর, 1 অক্টোবর 1953 সালে মাদ্রাজ থেকে, মাদ্রাজ নামে তখন একটি আলাদা রাজ্য ছিল, সেই রাজ্য থেকে আলাদা হয়ে তোমাদের গঠিত হয় অন্ধ্রপ্রদেশ রাজ্য। ঠিক আছে, এবং 1956 সালে ভারতের রাজ্য ভাগ করার প্রধান ভিত্তি ছিল ভাষা। তো 1956 সালে আবার পুনর্বিন্যাস পুনর্গঠিত করা হয়, সেটা আলাদা জিনিস। তো কিন্তু প্রথম যদি বলা হয় রাজ্য,
কবে ভাষার ভিত্তিতে গঠিত হয়, তাহলে অবশ্যই মনে রাখবে সেটা হচ্ছে 1953 সালে অন্ধ্রপ্রদেশ রাজ্য মাদ্রাজ থেকে আলাদা হয়েছিল। এবার নেক্সট আমরা চলে যাব, ভারতে 11টি শাস্ত্রীয় ভাষা আছে যাকে বলা হয় ইংরেজিতে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। তোমরা শুনেছো, বা ধ্রুপদী বলা হয় ক্লাসিক্যাল বাংলা, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। তো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কতগুলি আছে এখন? এখন আছে তোমাদের 11টি। এটা কিন্তু চেঞ্জ হবে, চেঞ্জ হতেই থাকবে। যেমন 2024 সালে তোমার মোট নতুন 5টি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ যোগ করা হয়েছে। এতে এই 5টি মনে রাখবে: মারাঠা, পালি, প্রাকৃত এবং তোমাদের হচ্ছে অসমিয়া এবং বাংলা। ঠিক আছে, তো আমাদের বাংলা ভাষাকেও কিন্তু তোমাদের অ্যাড করা হয়েছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে। নেক্সট আমরা দেখবো ভারতের ভৌগোলিক বৈশিষ্ট্য। তো দেখো কত সুন্দর সুন্দর এখানে ছবি আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমাকে দেখতে না পেলেও কিন্তু আর কোনো অসুবিধা নেই। তো দেখো, প্রথমে আমরা দেখবো ভারতের নদ নদী। তো ভারতের নদ নদীর কথা যদি আমি বলি, ভারতের নদ নদীর আমি যদি কথা বলি, তো দীর্ঘতম নদী যদি বলা হয়, তো দীর্ঘতম নদী তোমাদের হচ্ছে গঙ্গা নদী, তোমরা সবাই জানো। তো এই গঙ্গা নদী, এখানে দেখো আমি পাশে ছবি এঁকে রেখেছি। তো এটাকে আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখো গঙ্গা নদীর উৎপত্তি কোথায়। দেখো এখানে, এই যে আমি হাত হাত দিয়ে আছি, এই জায়গাটা হচ্ছে তোমাদের গঙ্গা নদীর উৎপত্তি। এখানে এটা হচ্ছে তোমাদের আহ গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। ঠিক আছে, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহাতে তোমাদের গঙ্গা নদীর কিন্তু উৎপত্তি। মনে রাখবে এটা। নেক্সট, এখানে দেখো লেখাই আছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহায় গঙ্গা নদীর উৎপত্তি। এটা তোমরা পড়েছো সবাই, তোমরা জানো। এবং মোহনা হচ্ছে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরে গিয়ে মিশে যায়। দেখো এই জায়গায় এসে মিশে যায় বঙ্গোপসাগরে। তো এটাই হচ্ছে ভারতের দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার প্রায়। নেক্সট আমরা যদি বলি নিত্যবহ নদী, আমি কিছু নিত্যবহ নদী ও কিছু অনিত্যবহ নদীর নাম কিন্তু এখানে লিখেছি। কারণ সমস্ত নদী যদি তোমরা পড়তে যাও অনেক বড় হয়ে যাবে ক্লাস, আমি অতটা বড় করতে চাইছি না। আমি কিছু নিত্যবহ নদী এবং কিছু অনিত্যবহ নদীর নাম এখানে লিখেছি, সেগুলো তোমরা দেখো। তো নিত্যবহ নদী যেমন হচ্ছে গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, সিন্ধু। তো গঙ্গা তো তোমাদেরকে দেখালাম, গঙ্গার নিচে এই দেখো এখানে যমুনা আছে। ঠিক আছে, এই দেখো এখানে ব্রহ্মপুত্র নদী আছে। এই ব্রহ্মপুত্র নদী তিব্বতে সৃষ্টি হয় এবং ভারতে প্রবেশ করে। আর তোমাদের আছে যেমন সিন্ধু নদী, এটাও তিব্বতে উৎপত্তি, এটা পাকিস্তানের মধ্যে দিয়ে চলে যায় এবং আরব সাগরে গিয়ে মিশে যায়। ঠিক আছে, তো এই ব্রহ্মপুত্র নদী যে আছে, এই ব্রহ্মপুত্র নদীকে তোমাদের তিব্বতে কি নামে জানা হয় জানো? এখানে তিব্বতে একে সাংপো নামে ডাকা হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার অনিত্যবহ নদী, যে অনিত্যবহ নদী নিত্যবহ নদী কাকে বলে এগুলো আশা করছি তোমরা জানো, তাও আমি একবার বলে দিচ্ছি। যে সমস্ত নদীতে তোমার সারা বছর জল থাকে তাদেরকে নিত্যবহ নদী, এবং যাদের সারা বছর জল থাকে না তাদের অনিত্যবহ নদী বলে। অনিত্যবহ নদীর মধ্যে যেমন হচ্ছে গোদাবরী নদী, কৃষ্ণা নদী, মহানদী, কাবেরী নদী। এগুলো দেখো, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী। ঠিক আছে, তারপরে দেখো মহানদী, এগুলো হচ্ছে তোমাদের, হ্যাঁ, নর্মদা, তাপ্তি, এগুলো সব হচ্ছে তোমাদের অনিত্যবহ নদীর উদাহরণ। এবার এখান থেকে একটা বিরাট ইম্পর্টেন্ট যেটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে দক্ষিণের গঙ্গা কাকে বলা হয়? তো বলা হয় গোদাবরী নদীকে দক্ষিণের গঙ্গা। গোদাবরী নদীটা অনেকটাই বড়, এই কারণে একে দক্ষিণের গঙ্গা বলা হয়। এবার দুটো জিনিস আছে যার মধ্যে কনফিউশন সৃষ্টি হতে পারে, একটা হচ্ছে দক্ষিণের গঙ্গা আর একটা দক্ষিণ ভারতের গঙ্গা। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাবেরী নদীকে, এটা কিন্তু মনে রাখবে, ইম্পর্টেন্ট। এই যে নিচের দিকে কেন বলা হয়? এই নদীর পবিত্রতার জন্য। আমরা জানি যে গঙ্গা নদী খুব পবিত্র নদী, সেই জন্য তোমার দক্ষিণ ভারতে কাবেরী নদীও খুব একটা পবিত্র নদী, সেই কারণে একে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। মনে থাকবে। নেক্সট,
আমরা চলে যাবো এবার ভারতের পার্বত্য অঞ্চলের দিকে। তো ভারতের পার্বত্য অঞ্চল যদি দেখি, তো উত্তরে পার্বত্য অঞ্চল আছে, এবং উত্তরে পার্বত্য অঞ্চলকে আমরা এখানে তিনটি ভাগে ভাগ করেছি। তো সব থেকে উপরে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের, আমি এখানে ছবিতে দেখাচ্ছি, সব থেকে উপরেই দেখো নীল কালার দিয়ে আমি করছি। তো সব থেকে উপরে আছে তোমাদের হিমাদ্রি, হলো। তার নিচে এটা তিনটে ভাগে ভাগ হয়ে আছে, তিনটে পর্বতমালা তিনটে ভাগে ভাগ হয়ে আছে। হিমাদ্রি, তার নিচে হচ্ছে তোমাদের হিমাচল, আর সব থেকে নিচে থাকে শিবালিক পর্বতমালা। ঠিক আছে, তিনটে পর্বতমালা আছে। এবার এখানে যেগুলো গুরুত্বপূর্ণ দেখো, যদি বলা হয় উত্তরে পার্বত্য অঞ্চল, তো আর একটি ভাগও কিন্তু করা হয়, তো কিন্তু তোমাদের অত এখন জেনে দরকার নেই, যাকে বলা হয় ট্রান্স হিমালয়। ট্রান্স হিমালয়ের মধ্যে দেখো উপরে দেখতে পাচ্ছ তোমরা, কারাকোরাম, লাদাখ আর জাস্কার রেঞ্জ, এই তিনটাকে বলা হয় ট্রান্স হিমালয়, তিনটাকে মিলে। তো ওগুলো আমি দেখছি না, আমি নিচের এই যেগুলো মেন হিমালয়, এগুলোই আমরা দেখছি, হিমাদ্রি, হিমাচল, শিবালিক। এবার হিমাদ্রিতে দেখো আমাদের যে উচ্চতম পর্বত শৃঙ্গ, যেটা শুধু ভারত নয়, পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ, সেটা হচ্ছে তোমাদের মাউন্ট এভারেস্ট। উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, কত, 8,848 মিটার, তোমরা জানো। তো এটা হচ্ছে কোথায় অবস্থিত? হিমাদ্রি পর্বতমালায় বা হিমাদ্রি পর্বত শ্রেণীতে অবস্থিত। এবার নেক্সট হয়ে যাচ্ছে আমাদের হিমাচল। হিমাচলের মধ্যে কি কি আছে দেখো, মানালি, মুসৌরি, দার্জিলিং, নৈনিতাল, সিমলা, এই সমস্ত যে তোমরা যেগুলোতে দেখবা মেনলি মানুষ ঘুরতে যায়, ভ্যাকেশন কাটাতে যায়, সেগুলোই হচ্ছে তোমার এই হিমাচলের মধ্যে বেশিরভাগ আছে। এবার নেক্সট আমাদের শিবালিক। শিবালিকে যেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে তরাই অঞ্চল। তরাই অঞ্চল তোমরা পড়েছো, ঘন আবৃত অরণ্য। ঠিক আছে, হিমালয় পর্বতমালার পাদদেশে ঘন আবৃত অরণ্যকে তরাই অঞ্চল বলা হয়। এটা কোথায় অবস্থিত? শিবালিকে। এবার হিমাচল ও শিবালিকের মাঝের সংকীর্ণ অঞ্চল, এই হিমাচল, এই হিমাচল আর শিবালিকের এই মাঝের সংকীর্ণ যে অঞ্চল আছে, এই জায়গাটাকে বলা হয় দুন। এই জন্য এখানে যে সমস্ত দেখবো শহরগুলো আছে তাদের নাম আছে, যেমন দেরাদুন, শেষে দুন লাগা থাকে, দেরাদুন। নেক্সট, পরে আমরা চলে যাব, পরে হচ্ছে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা। তো দেখো, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা, আচ্ছা এটা দুবার লেখা হয়ে গেছে মিস্টেকলি। তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে তোমার পূর্বঘাট পর্বতমালা, আমি লাল কালার দিয়ে দেখাচ্ছি ছবিতে, পাশে দেখো। এবং পশ্চিমঘাট পর্বতমালা হচ্ছে এইদিকে। এবার পূর্বঘাট পর্বতমালার যদি আমি বেশি কিছু ডিটেলস অত বলছি না, পূর্বঘাট পর্বতমালার যদি আমি সর্বোচ্চ শৃঙ্গ যদি বলি, তাহলে তার নাম হচ্ছে জিন্দাগাড়া। কি নাম? জিন্দাগাড়া। এবং পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুড়ি। পশ্চিমঘাটের এদিককার হচ্ছে আনাইমুড়ি, এবং এদিককার হচ্ছে জিন্দাগাড়া। এবার এই দুটো এক জায়গায় মিলিত হয়েছে এইখানে করে। তো এই জায়গাটায় একটা পর্বতমালা আছে যার নাম হচ্ছে নীলগিরি পর্বতমালা। তো নীলগিরি পর্বতমালা কি করেছে? পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালাকে মিলিত করেছে। এটা কিন্তু মনে রাখবে, ইম্পর্টেন্ট। এছাড়াও আরো অনেক পর্বতমালা আছে, যেমন এই দেখো বিন্ধ্যা, সাতপুরা, হ্যাঁ, এদিকে আছে আরাবলি। আমি এখানে শুধু হিমালয় এবং পূর্বঘাট পশ্চিমঘাটটা বললাম। এবার নেক্সট আমরা চলে যাবো, খুব সুন্দর দৃশ্য তোমরা এখন দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে। তো ভারতের হ্রদ এবং জলপ্রপাত। তো হ্রদ তোমরা জানো, ছোট ছোট নদী থেকে সৃষ্টি হয় ছোট ছোট হ্রদ। তো বৃহত্তম হ্রদকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মিষ্টি জলের হ্রদ, আর একটা হচ্ছে তোমাদের আহ আর একটা হচ্ছে তোমাদের নোনা জলের হ্রদ। তো মিষ্টি জলের হ্রদ হচ্ছে তোমাদের বৃহত্তম, যদি বলতে যাই তাহলে সেটা হচ্ছে উলার হ্রদ। এবং নোনা জলের বৃহত্তম হ্রদ যদি বলতে যাই তাহলে সেটা হচ্ছে চিলিকা হ্রদ। ঠিক আছে, মিষ্টি জলের উলার হ্রদ এবং আহ নোনা জলের চিলিকা হ্রদ, এই দুটো মনে রাখবে। এবার আমরা চলে যাব উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, উত্তর পূর্ব বা নর্থ ইস্ট। নর্থ ইস্ট তোমরা জানো, মণিপুর, মেঘালয়, তোমার সিকিম, সরি আসাম, আহ অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, এগুলোকে বলা হয় নর্থ ইস্ট। তো নর্থ ইস্টের মধ্যে এই সমস্ত রাজ্যগুলো পড়ে। তো নর্থ ইস্টের যদি বৃহত্তম মিষ্টি জলের হ্রদ বলতে যাই, তাহলে সেটা হচ্ছে লোকটাক হ্রদ।
লোকটাক হ্রদের কথা কেন স্পেশাল ভাবে বলেছি তোমাদেরকে কিন্তু আমি পরের স্লাইডে গিয়ে বলছি। এবার আমরা এদিকে আগে দেখে নিই জলপ্রপাত। তো ভারতের উচ্চতম জলপ্রপাতের যদি কথা বলা হয় তো এটার উত্তর হবে কুঞ্চিকাল, বরাহী নদীর উপর অবস্থিত। কোন নদীর উপর অবস্থিত? কুঞ্চিকাল জলপ্রপাত বরাহী নদীর উপর অবস্থিত। নেক্সট হচ্ছে আমাদের দুধসাগর জলপ্রপাত, যেটা তোমাদের মন্ডোভি নদীর উপর অবস্থিত। দুধসাগর জলপ্রপাত যেটা মন্ডোভি নদীর উপর অবস্থিত। এই যে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা দৃশ্য, আর এখান দিয়ে তোমাদের ট্রেন যায়, ঠিক আছে, এখান দিয়ে ট্রেন যায়। তো দেখো এই সুন্দর একটা দৃশ্য, এটা হচ্ছে দুধসাগর জলপ্রপাতে। তো এখান দিয়ে ট্রেন যাবে, তোমরা এই সাইডে তাকিয়ে তাকিয়ে দেখবে, খুব ভালো লাগবে দেখতে, ঠিক আছে। তো এটা তোমাদের মন্ডোভি নদীর ওপর অবস্থিত, এটা কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাবো ভারতের জাতীয় উদ্যান। ভারতের জাতীয় উদ্যানের যদি আমি কথা বলি, তো প্রথম জাতীয় উদ্যান যেটা, সেটা হচ্ছে তোমাদের জিম করবেট জাতীয় উদ্যান, যেটা আগে কিন্তু নাম ছিল হেইলি জাতীয় উদ্যান। এখন এটার নাম জিম করবেট জাতীয় উদ্যান করা হয়েছে, আবার এখন চেঞ্জ করে আবার নাকি রামগঙ্গা জাতীয় উদ্যান করারও কথা চলছে। নেক্সট আমাদের হচ্ছে বৃহত্তম জাতীয় উদ্যান, যার নাম বৃহত্তম, এটা হচ্ছে প্রথম। এবার যদি আমি বৃহত্তম সব থেকে বড় কথা বলি, তো হেমিস জাতীয় উদ্যান, এটা তোমাদের লাদাখে অবস্থিত। এবার যদি বলা হয় ভাসমান জাতীয় উদ্যান, তো এটার জন্য আমি একটা জিনিস পড়িয়েছি তোমাদের, এটার নাম হচ্ছে কেউবুল লামজাও জাতীয় উদ্যান, এটা হচ্ছে ভাসমান জাতীয় উদ্যান। তো এটা তোমাদের লোকটাক লেকের উপর অবস্থিত, যেটা আমরা দেখলাম মণিপুরে যে তোমাদের হ্রদটা আছে, ঠিক আছে, সেই লোকটাক হ্রদ, এটার উপরেই ভাসমান অবস্থায় অবস্থিত তোমাদের এই কেবুল লামজাও ন্যাশনাল পার্ক। এই দেখো, দেখতে পাচ্ছ এই ছবিটা, এই ছবিটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমাদের কেবুল লামজাও ন্যাশনাল পার্ক। এই যে উপরে ছোট ছোট ঘাস গুলো ভাসছে, এগুলোকে কি বলে জানো? এগুলোকে বলা হয় ফুমডিস, ফুমডিস, ঠিক আছে। এবার সুন্দরবন ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক তোমাদের ভারতে এখন আছে তোমাদের 160টি, ঠিক আছে, এটা মনে রাখবে। তো এত তো মনে রাখা সম্ভব নয়, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি লিখে দিয়েছি। যেমন হচ্ছে সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য ও রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। সুন্দরবন ন্যাশনাল পার্ক কেন বিখ্যাত? আমাদের পশ্চিমবঙ্গে যেটা অবস্থিত, ম্যানগ্রোভ অরণ্য এবং রয়্যাল বেঙ্গল টাইগার, এই দুটো মনে রাখবে। দেখো, এই দেখো ম্যানগ্রোভের তোমাদের যে শ্বাসমূল, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে। আর এখানে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, নাকি? বেশ। এবার হচ্ছে তোমাদের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এটা কেন বিখ্যাত? এটা এক সিংহ গন্ডারের জন্য। এই দেখো উপর ছবিতে দেখতে পাচ্ছ একটাই সিং আছে, এক সিংহ গন্ডার, এর জন্য কিন্তু বিখ্যাত। সব থেকে বেশি জাতীয় উদ্যান আছে কোথায়, এটা যদি বলতে চাই তো যে রাজ্যে, সেটি হচ্ছে মধ্যপ্রদেশ, এখানে 12টি জাতীয় উদ্যান আছে। কটি? 12টি। এবার আমরা চলে আসবো ভারতের মরুভূমি অঞ্চল। ভারতের মরুভূমি খুব বেশি নেই, তো তিন ভাগে ভাগ করা হয়েছে, তিন ধরনের। তো আহ, মূলত তিন ধরনের দেখা যায়: থর মরুভূমি, কচ্ছের রান, আর লাদাখ শীতল মরুভূমি। তো আমরা থর মরুভূমিটাকে বিশেষভাবে চিনি। তো থর মরুভূমি দেখো পাশের ছবিতে দেখানো হয়েছে, এটা তোমাদের রাজস্থানে অবস্থিত এবং রাজস্থানের আশেপাশে এলাকায়। এটা পাকিস্তানেও কিন্তু আছে এই থর মরুভূমি। আহ তোমরা জানো, আর থর মরুভূমিতে একটা বিশেষ জিনিস যেটা হয়, যেমন পুষ্কর মেলা হয়। এবার আমরা ভারতের যোগাযোগ ব্যবস্থা চলে আসবো, তারপরে আমরা একটু জলবায়ুটা দেখে আমরা শেষ করব। তো দেখো ভারতের যোগাযোগ ব্যবস্থার যদি কথা বলি, তো প্রথম যাত্রীবাহী ট্রেন, ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় কবে? 1853 সালের 16ই এপ্রিল, ঠিক আছে। কোথা থেকে কোথায়? বোম্বে থেকে থানে। এবার এই ট্রেনে তিনটে ইঞ্জিন ছিল, তার নাম কি? আমি এখানে লিখে দিচ্ছি: সাহিব, সিন্ধ এবং সুলতান, ঠিক আছে। তিনটে ইঞ্জিন ছিল, 400 লোক নিয়ে গেছিল, 400 প্যাসেঞ্জার, ঠিক আছে। প্রথম ডাক টিকিট কবে চালু হয়? তো এটাও মনে রাখবে, ডাক টিকিট চালু হয় 1 জুলাই 1852। 1853 সালে তোমাদের ট্রেন চালু হয়, 1852 সালে 1 জুলাই চালু হয়েছিল ডাক টিকিট।
প্রথম মেট্রো পরিষেবা চালু হয় কবে? প্রথম মেট্রো পরিষেবা চালু হয় 1884 সালে কলকাতায়। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে NH-44, শ্রীনগর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত, ঠিক আছে? শ্রীনগর থেকে কন্যাকুমারিকা। তো এই দেখো, এখানে ছবিটা দেওয়া হয়নি অবশ্য। তো এখানে কন্যাকুমারিকা আর একদম এখানে শ্রীনগর। তো এখান থেকে তোমাদের শ্রীনগর আর এই হচ্ছে কন্যাকুমারিকা। তো এখান থেকে এখানে একটা পুরো একটা জাতীয় সড়ক আছে, ছবিটা আমার দেওয়া হয়নি। যাই হোক, নেক্সট আমাদের যদি আমরা বলতে যাই তাহলে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল ভারতের 4টি মেন শহর কলকাতা, নিউ দিল্লি এবং মুম্বাই এবং চেন্নাই, এই 4টি বড় শহরকে তোমাদের জুড়েছে কোয়াড্রিল্যাটারাল। গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল একটি জাতীয় সড়কের মাধ্যমে এগুলোকে জুড়েছে, ঠিক আছে? কলকাতা থেকে নিউ দিল্লি, নিউ দিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে চেন্নাই, চেন্নাই থেকে কলকাতা, ঠিক আছে? তো এটাকে বলা হয় গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। নেক্সট আমরা যদি ভারতের জলবায়ু দেখতে যাই, তো ভারতের জলবায়ু মনে রাখবে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, মৌসুমী বায়ুর প্রভাব বেশি থাকায়। আর ভারত তথা পৃথিবীর বৃষ্টিবহুল অঞ্চল সর্বাধিক সেটা হচ্ছে মৌসিনরাম, মেঘালয়ের মৌসিনরামে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় পৃথিবীর মধ্যে। আর সর্বনিম্ন বৃষ্টিপাত যদি আমরা বলতে যাই ভারতে, তাহলে থর মরুভূমি অঞ্চলে হয় এবং বছরে 2বার বৃষ্টিপাত হয় করমণ্ডল উপকূলে। এটাও কিন্তু মনে রাখবে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।